আইনের সঠিক প্রয়োগ না থাকা, তদারকির অভাব এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি সহ নানা কারণে অর্থ পাচার ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান কিছুটা আশা জাগালেও অভিযুক্তদের বিচারের আওতায় এনে উদাহরণ সৃষ্টি করতে না পারলে আস্থা তৈরি হবে না বলে মনে করেন তারা। পাশাপাশি কালো টাকা সাদা করার দ্বৈত নীতি সমাজে উল্টো বার্তা দেবে বলে মত তাদের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী। অধ্যাপক সাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত। যে কথাটা, যে তথ্যটা মোটামুটি জানা যায় 12 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেখান থেকে হ্যাঁ এটি সত্য যে একটা ক্ষুদ্র অংশ আনলে কিন্তু আমাদের অনেকখানি এগিয়ে যাওয়া সম্ভব, সেটি তো আনতে পারছি না আমরা। এই কালো টাকা সাদা করার সুযোগ দিলে কি সে টাকা আসবে? দেখেন, আমাদের কালো টাকা সাদা করার সুযোগ কিন্তু যে শুধু এই বাজেটে দেওয়া হয়েছে সেটা নয়, আমরা কিন্তু বিগত আরো অনেকগুলা বাজেটেও দেখছি কালো টাকা সাদা করার সুযোগটা থাকছে। বিষয়টা হচ্ছে যখন প্রত্যেকবারই এই জায়গাটা সুযোগ দেওয়া হয় তখন কিন্তু আসলে আমাদের দুর্নীতিকে একবারে উৎসাহিত করা হয়। কালো টাকা সাদা করার সুযোগ বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন দেশেও যদি দেখেন তাহলে হয়তো বা বিভিন্ন হঠাৎ করে 15 বছর 10 বছর পর হঠাৎ একটা সুযোগ দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু বাংলাদেশে যেটা হয় সারা বছর ব্যাপী আপনি সুযোগ দেওয়া হচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের বের হতে হবে, কারণ এটা নীতিগত দিক থেকে ঠিক না। আরেকটা জিনিস হচ্ছে, এই সুযোগ যদি দিয়ে আমাদের কোনো ধরনের এক্সাম্পল তৈরি না হয়, একটা এক্সাম্পলের কথা শোনা গেল যেটা আমরা যদি বাদ দিই তাহলে আসলে কোনো এক্সাম্পলই কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পারি নাই। তাহলে সেটা কেনই থাকবে যদি কোনো উদাহরণ তৈরি করতে না পারি? সেখানটাও তো এটা হতে পারে যে হ্যাঁ, যদি কেন বারবার রাখছে সমালোচনার পরেও, তার মানে সরকারের যদি টাকা এসেও থাকে বা সাদা হয়েও থাকে, সেটিও তো পরিষ্কার করে বলা উচিত না। সেজন্যই যেহেতু আপনাকে কোনো পরিসংখ্যান দিচ্ছে না, সেই অর্থেই কিন্তু বলা হচ্ছে যে আমরা তো কোনো ধরনের ইফেক্টিভনেস দেখতে পাচ্ছি না, কার্যকরিতা নাই, তাহলে কেন রাখা হচ্ছে? এই রাখাটাই কিন্তু একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দেয়। আরেকটা জিনিস হচ্ছে, বর্তমান কনটেক্সটে হয়তোবা আবার আমি মনে করব যে এটা আগামী বছরেও যে দিবে সেটা ঠিক হবে না। এই বছর হয়তো বাংলাদেশের যে এখন ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা রয়েছে, আমি বলবো ফরেন কারেন্সির, সেই থেকে হয়তো বিবেচনা করছে বিদেশ থেকে যদি কিছু পরিমাণ ডলার যারা আসলে পাচার করেছে, যে হিসাবটা অর্থনীতি সমিতির কথা বললেন যে 12 লাখ কোটি টাকা, তার কিছু অংশ যদি আনে তাহলে হয়তো আমাদের ফরেন কারেন্সির যে ক্রাইসিস সেটাতে একটা ভূমিকা রাখবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের যদি দুর্নীতির কথা বলেন, কালো টাকার কথা বলেন, আসলে এটা লাগামহীন হয়ে যাচ্ছে। আমরা যদি ব্যাংকের দিকে তাকাই, নন ব্যাংকের দিকে তাকাই, সেই দিক থেকে কিন্তু এবার একটা পজিটিভ দিক, বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সুচ্চার হয়েছেন দুর্নীতি। মানে কথা হচ্ছে যে সুচ্চার হওয়াটাও যদি এইটা স্টেবল থাকেন এবং বলেন এবং কিছু কার্যকরী ভূমিকা নেন, সেই সিগন্যাল থেকে আমরা যদি দুর্নীতির এই লেভেলটাকে অ্যাটলিস্ট বলি যে মাত্রায় গিয়েছে, অ্যাবসলিউট পরিমাণে, পার্সেন্টেজে না। অনেকেই কিন্তু দুর্নীতিকে সংজ্ঞায়িত করতে গিয়ে এই কথাটাও বলে যে আমরা দেখেছি 2005 সালে 9% ধরেন খেলাপি ঋণ ছিল, এখন হয়তো 9% একই আছে। বিষয়টা তা না, আমাদের জিডিপির পরিমাণ 15 বছরে অনেক পরিমাণ বেড়েছে। অতএব সেই 15 বছর আগের 9%, এখন 9% কিন্তু এক না। বিষয়টা হচ্ছে দুর্নীতির যে অ্যাবসলিউট পরিমাণটা, আমি মনে করি এই জায়গাটাকে লাগাম টেনে ধরা দরকার, যেন এর বাইরে আর না যায়। আমি মনে করি এবারে সংসদে যে কথাগুলো হয়েছে দুর্নীতি নিয়ে, এগুলা নিয়ে যদি সুচ্চার থাকে, পাশাপাশি যদি এক্সাম্পল গুলা তৈরি করতে পারে, আর যদি আমি মনে করি অ্যাবসলিউট যে ভলিউমটা, পরিমাণটা রয়েছে সেটাকে যদি ধরতে পারি, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো বলে আমি প্রত্যাশা করি। কিন্তু ঠক বাস্তে গাও উজাড়ের মতো অবস্থানে হয়ে যায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে গিয়ে। কারণ জিরো টলারেন্সের কথা তো বহু বছর ধরে বলা হচ্ছে, ধরা পড়লো বা অভিযান শুরু হলো বা মামলা হলো, তদন্ত হচ্ছে কয়জনের বিরুদ্ধে, হাতে গোনা কয়েকজন। সেখানে আমি যে জায়গাটা বলছি সেই জন্যই কিন্তু বলছি যে এটা শুধু স্লোগানের মধ্যে না, তার সাথে কিছু আমরা দেখতে চাই, অ্যাকশন দেখতে চাই। রাজস্ব সরকারের তহবিল যদি ফাঁকা হয়ে থাকে, যেমন আপনি জানেন
যে সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকের যে ডিফল্ট লোনের চিত্র, সেটা ভয়াবহ পর্যায়ে 27% গিয়ে পৌঁছেছে। যে পরিমাণ ঋণ দেয় তার 27%ই আমরা বলতে পারি খেলাপি ঋণ। কথা হচ্ছে সেই জায়গায় কিছু ফিরিয়ে আনার এক্সাম্পল যদি তৈরি করতে পারে, সেই ভিত্তিতে তখন অন্যদের মধ্যে কাজ করবে। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, কিন্তু সেই স্মার্টকে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাতে পারি, অর্থাৎ আমাদের যে পেমেন্ট সিস্টেমগুলা, যে ধরনের পেমেন্ট হোক, সেই পেমেন্টগুলাকে যত বেশি মাত্রায় আমি সিস্টেমের ভিতরে আনতে পারবো। আপনি কিন্তু সিস্টেমের ভিতরে আনতে না পারার কারণেই আমরা কিন্তু অপ্রদর্শিত অর্থের কথা বলি, কালো টাকার কথা বলি। এই জায়গাটা যত জোরালো হবে, সেই দিক থেকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা যে প্রতিষ্ঠানগুলা আসলে দুর্নীতির জন্য, আপনি বলেন যে ঘুষ আসলে সার্বিক আমার কার্যাবলীকে, গুণাবলীকে নষ্ট করে দেয়। এখন এক্সপোর্ট করতে গিয়ে আপনি যে আন্ডার ইনভয়েসিং করতেছেন, আবার ইম্পোর্ট করতে গিয়ে ওভার ইনভয়েসিং করতেছেন, সেগুলার জন্য এনবিআর এর যে রোল, সেখানে চোর ধরার ক্ষেত্রে আপনার পৃথিবীর ডাটার সিস্টেম মানে হচ্ছে প্রাইসের সাথে আপনি যে প্রাইসে আনার কেনাকাটা করছেন তার কিন্তু একটা সঙ্গতি, কনসিস্টেন্ট কম্পিউটার বলে দিবে, আপনার যাচাই হয়ে যাবে অটোমেটিক্যালি। সেই আমি বলবো যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেই স্মার্টটাকে দুর্নীতির কাজে, একই সাথে প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেটার বাস্তবে আমরা কিছু যদি এক্সাম্পল দেখতে পাই, তাহলে সেই জায়গাটাই হয়তো আমরা ফিরে পাবো আসলে সত্যিকার অর্থেই এখন লাগামহীন, এবং আমাদের আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের যে শৃঙ্খলার জায়গাটা ভেঙে যাওয়াটাও কিন্তু এক ধরনের দুর্নীতির পর্যায়ে। একদম একদম পরিষ্কার। অধ্যাপক সাদাত হোসেন সিদ্দিকী, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।